আগের পর্বে দেখা গিয়েছিল যে কলি রেশমির খাবার নিয়ে যাওয়ার সময় মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। ঠিক সেই সময় ঈশান তাকে ওই অবস্থায় দেখতে পেয়ে ছুটে যায় এবং কলিকে ধরে ফেলে। কলি এতটাই অসুস্থ থাকায় তাকে কোলে তুলে নেয় এবং তাকে বোঝাতে থাকে যে সে যেন এই বাড়িতে আর কাজ না করে। সেই সময় রেশমি সব দেখতে পায় এবং ঈশান্বিত কণ্ঠে বেরিয়ে এসে ঈশান ও কলিকে নানান কথা শোনাতে থাকে এবং তাদেরকে নানানভাবে অপমানও করতে থাকে। ঈশান তার প্রতিবাদ করলে রেশমি সোজা জমিদারের কাছে ছুটে যায় নালিশ করতে। তার কারণে জমিদার অনেক রেগে যায় এবং ঈশানের ঘরে গিয়ে দ্রুত রেশমির সাথে তার বিয়ের কথা বলে। ঈশান রাজি না হলে জমিদার তখন তাকে ব্ল্যাকমেল করতে থাকে যে রেশমির সাথে তার বিয়ে না হলে কলিকেও মুক্ত করবে না সে। এই কথা শুনে ঈশান খুবই অসহায় হয়ে পড়ে। সে বারবার কুসুমের কথা চিন্তা করতে থাকে। সুন্দরপুর গ্রামে তখন সন্ধ্যা নেমে এসেছে। এইদিকে ছোট্ট মাটির ঘরে কুসুম রাতের রান্না করতে করতে কলির কথা ভাবতে থাকে। রান্নাঘরের আশেপাশে ফাঁকা জায়গায় কেবল কলির শূন্যতাই চোখে পড়ে তার। এই ছোট্ট মাটির ঘরটা আজ কত বড় মনে হচ্ছে রে কলি, তোর কথা খুব মনে পড়ছে আমার। এই একাকী নীরব রাত না জানি আর কতদিন থাকবে আমার জীবনে। ছোট্টবেলা থেকে তোকে ছাড়া একটা রাতও কাটাইনি। তোর জ্বর হলে আমি জেগেছি, তুই ভয় পেলে আমার আঁচল ধরেছিস। আজ কতগুলি দিন হতে চলল তুই নেই। তোকে ছাড়া আমার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে রে কলি। কুসুম এই কথা ভাবতে ভাবতে হঠাৎ তার ঈশানের কথাগুলো মনে পড়ে যায় আর হঠাৎই যেন তার চোখে আশার আলো জ্বলে ওঠে। ঈশানবাবু, আমি জানি সব মানুষ এক নয়। জমিদারের ঘরে জন্মালেও তার মনটা বটগাছের মতো ছায়া দেয়, আগলে রাখে। আমি ওনার ওপর অনেক ভরসা করি, হ্যাঁ পুরো মন দিয়ে ভরসা করি। আমি জানি, আমার দৃঢ় বিশ্বাস উনি কলিকে ফিরিয়ে আনতে পারবে। এত অন্যায়ের মাঝেও আমাদের পাশে দাঁড়িয়ে আছেন এমন মানুষ কখনোই মিথ্যে প্রতিশ্রুতি দেয় না। তারপর এই ঘর আবার হাসবে, নীরবতা দূরে যাবে। ঈশানবাবু, আপনি অনেক ভালো মানুষ, অনেক ভালো, যার কোনো তুলনাই হয় না। এইদিকে জমিদার বাড়ির সবাই তখন ঘুমিয়ে পড়েছে। বিশাল দেওয়াল, অন্ধকার করিডর সব যেন নিশ্চুপ। ঘুম নেই কেবলমাত্র দুইজন মানুষের চোখে। একদিকে ঈশান তার ঘরে পায়চারি করেই চলেছে, তার মনে যেন ঝড় বয়ে চলেছে। অন্যদিকে কলি বিছানায় বসে বসে সকালে ঘটে যাওয়া ঘটনাগুলো ভেবেই চলেছে। একদিকে যেমন রেশমির করা অপমানের কথা, অন্যদিকে রেশমির সাথে ঈশানের বিয়ে ঠিক হওয়া ব্যাপারটা যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না কলি। রেশমির মতো এত খারাপ আত্ম অহংকারী মেয়ে ঈশান কিভাবে তাকে বিয়ে করতে পারে? এতগুলো দিন ধরে তার মনের মধ্যে জমে থাকা ভাবনা এক ঝটকায় যেন সব মিথ্যে হয়ে গেল তার সামনে। আজ কেন এমন হলো? আবার ঈশানবাবু আমাকে বাঁচালেন, যেটা আমি আশাও করিনি। ঠিক যেমন অমৃতশিলা আনতে যাওয়ার পথে আমার হাত ধরে কঠিন পথ পাড়ি দিতে আমাকে সাহায্য করেছিলেন, আজও ঠিক তেমন করেই আমাকে বাঁচালেন তিনি। না না, আমি জানি এটা ভাবাও ঠিক না। আমি জানি ঈশানবাবু কে আর আমি কে, তবু এই মন কেন শোনে না। এইদিকে সারাটা রাত অস্থির মনে ঈশান পায়চারি করতে থাকে তার ঘরে। তার চোখেও ঘুম নেই। সে ভেবেই চলেছে কুসুমের কথা। সে বুঝতে পারছে না কোনটা বেছে নেবে, সবার বিরুদ্ধে গিয়ে একা কুসুমকে নিয়ে বাঁচবে, নাকি সে তার বাবার কথা মেনে রেশমিকে বিয়ে করে কলিকে মুক্ত করবে, যাতে কুসুমের জীবনে হাসি ফোটে। উফ, কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না আমার। এই মনের মধ্যে যে ঝড়ের উথাল পাথাল শুরু হয়েছে, কাজে কিছুতেই শান্ত হবার নয়। যদি রেশমিকে বিয়ে করলে কুসুম কলিকে ফিরে পায়, তাহলে আমার একটা জীবন গেলে যাক। কুসুম তার বোনকে পেয়ে খুশিতে থাকবে, ভালো থাকবে সে। আমি তো কেবলমাত্র আমার সুখের জন্য কুসুমকে ভালোবাসিনি। আমি চেয়েছি কুসুম ভালো থাক, আর আমি তাই করছি। কুসুম, আজ আমার চোখে ঘুম নেই। চোখ বন্ধ করলেই কেবল তোমার নিষ্পাপ মুখটাই ভেসে বেড়াচ্ছে।
তোমার সেই শান্ত চোখ যেন কত কষ্ট সে নিজের মধ্যেই লুকিয়ে রেখেছে। আজ চোখ বন্ধ করলেই তোমার সাথে সেই প্রথম দেখা, তোমার সাথে জঙ্গলে পথে চলা সব কিছু মনে পড়ছে। কিছুতেই আমি শান্তিতে ঘুমাতে পারছি না কুসুম। আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু আপনার চোখের দিকে তাকালেই ভয়, হতাশা সব যেন সরে যায়। আজ খুব বলতে ইচ্ছা করছে ঈশানবাবু, আমিও আপনাকে অনেক ভালোবাসি। আপনি যদি আমার পাশে এভাবেই থাকেন তাহলে পৃথিবীর সব কষ্ট সহ্য করতে পারি। আপনি শুধু বিশ্বাসটা ভাঙবেন না, এইটুকুই চাই। কুসুম এই কথা বলতে বলতে দীর্ঘশ্বাস ফেলে আর চোখ বন্ধ করে, আর মনে মনে জন্ম নেয় এক গভীর ভালোবাসা। আজ যখন আমি পড়ে যাচ্ছিলাম সব কিছু অন্ধকার করে, ঠিক তখন আপনার হাতটাই এগিয়ে এসেছে। সেই হাত কোনো প্রশ্ন করেনি, কোনো বিচারও করেনি, শুধু বলেছিল ভয় পেও না। আর যখন রেশমির করা অপমান আমি সহ্য করতে পারছিলাম না, চুপ করে থাকতে আমার ভেতরটা ভেঙে যাচ্ছিল, ঠিক তখন ঈশান বাবুই বুঝেছিল সেই অপমান আমাকে কতটা কষ্ট দিচ্ছিল। আমার হয়ে সেই উত্তরটা দিয়েছিল। আমি আজ কলির চোখে কতবার সেই অসহায় চাহনি দেখেছি, কত কষ্ট করে কাজ করেই চলেছে। এদিকে সব জানার পরও কুসুম তুমি কোনো অভিযোগ করনি। একটা মেয়ে, একটা পরিবার কতটা ভেঙে গেলে এমন হয়। তাহলে আমি কি অনেক লোভী হয়ে গেলাম? একটু সম্মান পেলেই ভালোবাসা ভেবে ফেলছি। তবে মন তো বোঝে না, এই মনটাই জানে কেউ একজন যে আমাকে মানুষ বলে ভেবেছে। আর যখন রেশমি বলল তার সাথেই ঈশানবাবুর বিয়ে ঠিক হয়েছে, কই ঈশানবাবু তো এমন কোনো কথা বলল না। তাহলে কি বিষয়টা সত্যি? সত্যি কি রেশমি আর ঈশানের বিয়ে হতে চলেছে? আর হলেই বা তাতে আমার কি? আমি তো এই বাড়ির কাজের মেয়ে, এত অবাক হবারই বা কী আছে? এই বাড়িতে আমার মতো মেয়েরা শুধু কাজ করে, বড় বড় স্বপ্ন দেখে না রে কলি। কিন্তু রেশমির মতো মানুষ ভয় দিয়ে চলে আর অহংকার দিয়ে শ্বাস নেয়। আর ঈশানবাবু, উনি তো কাউকে ভয় দেখান না, কাউকে ছোটও করেন না। যে মানুষটার ভেতরে এত সাহস, এত দৃঢ়তা, সে কি করে রেশমির মতো মানুষকে বিয়ে করতে পারে? আমি যে কিছুতেই বিশ্বাস করতে পারছি না, এটা কি সত্যি নাকি মিথ্যা। আমি জানি রেশমিকে বিয়ে করলে আমি খুশি হব না, প্রতিদিন মরব আমি একটু একটু করে। কিন্তু তাও যদি কলি মুক্ত হয় আর কুসুম ভালো থাকে, আমি সেই মরণমালাই গলায় পরে নেব। না না, হতে পারে এটাই নিয়তি। যে ভালোবাসার মূল্য বোঝে না সেই পায় পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ভালোবাসা। আর যে মানুষকে শেখানো হয় ভালোবাসা, সে তাকে ছুঁতেও পারে না। এই সব কথা ভাবতে ভাবতে চোখের জলে তার রাত কাটতে থাকে। ধীরে ধীরে তার শ্বাস যেন আটকে আসতে থাকে। বাবা, আপনি কখন এমন হলেন? মানুষকে ঋণের বোঝায় মানুষকেই আপনার দাস বাড়িয়ে ফেলেন। আমি কি আপনার ছেলে নাকি আপনার পাপের উত্তরাধিকারী? আমি চেয়েছিলাম আমি সোজা পথে হাঁটতে, কিন্তু এই বাড়িতে কোনো সোজা পথ নেই কুসুম। কি করব আমি? খুব ক্লান্ত, আমি ভীষণ ক্লান্ত। কুসুম, তুমি জানো না আজ এই রাতে আমি কত অসহায়। আমি তোমায় বলেছি তোমাকে ভালোবাসি, তোমার পাশে আছি সব সময়, কিন্তু তুমি জানো না কতটা ভয় পাচ্ছি আমি। তোমার বোনের কষ্ট, তোমার চোখের জল সব আমি দেখছি, তবু কিচ্ছু করতে পারছি না। আমি জমিদারের ছেলে, আজ মনে হচ্ছে কেন আমি তোমার মতো সাধারণ গরিব চাষির ঘরে জন্মালাম না। না না, কাঁদবো না তোমার সামনে। আমাকে তো শক্ত থাকার কথা কুসুম। আমি হার মানব না। পুরো পৃথিবী বিপক্ষে গেলেও তোমাদের পাশে আমি থাকব। বাবার পাতা ফাঁদ থেকে কুলিকে মুক্ত করব আমি।
এইদিকে সকাল হতে না হতেই কলি জামা কাপড় নিয়ে হাঁটছে জমিদার বাড়ির পুকুর পাড়ের দিকে। তার হাতে গামলা যতটা না ভারী, তার মন আজ দ্বিগুণ ভার বহন করে চলেছে। কিরে শ্যামলী, তুই শুনেছিস জমিদার বাড়িতে তো খুব শিগগিরই আনন্দ অনুষ্ঠান হতে চলেছে রে? কি বলছিস রে? কি এমন হতে চলেছে? কই জানি না তো। আরে শুনিসনি, ঈশানবাবু আর রেশমি দিদির বিয়ে হতে চলেছে খুব শিগগিরই। দুইজন পরিচারিকা মিলে ঈশান আর রেশমির বিয়ে নিয়ে কথা বলতে থাকে। ঠিক তখনই কলি বেরিয়ে আসে এবং তাদের সমস্ত কথা শুনতে থাকে পেছন থেকে। আরে এই ব্যাপারে তো সবাই জানে, আজই রেশমি দিদির বাবা মাও আসবে। অনেক কাজ, বাড়িঘর একদম ঝকঝকে করতে হবে, আমায় বলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। যাই তাহলে আমি এখন। ও তাহলে কাল যা শুনেছি, রেশমি যা যা বলল সবই সত্যি, একটাও মিথ্যে নয় তাহলে। কলির বুকটা যেন মোচড় দিয়ে ওঠে। সে চুপচাপ গামলা নিয়ে নিজের কাজে চলে যায়। পুকুর পাড়ে এসে সে কাপড় ভেজাতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, আমি তো এমন কিছু চাইনি, না ভালোবাসা না কোনো স্বপ্ন, তাহলে কেন বুকটা এমন ব্যথা করছে। কলি এই কথা ভাবতে ভাবতে কাপড় কাচতে থাকে। ঠিক তখনই রেশমি এসে দাঁড়ায়। তার হাতে এক গামলা জামা কাপড় এবং তার চোখে কলির প্রতি তাচ্ছিল্য। এই না কলি, এই গামলার কাপড়গুলো যে ধুতে হবে বুঝলি, আর হ্যাঁ, ভালো করে যেন পরিষ্কার হয়, কোনো দাগ যেন না থাকে কাপড়ে, তাহলে কিন্তু আবারও ধুতে হবে। এই মনে থাকে যেন। কলি এক মনে গভীর চিন্তায় রয়েছে। রেশমির কোনো কথা, তার উপস্থিতি কোনোটাই সে টের পায় না। আহা, এই পুকুর পাড়টা বেশ রোম্যান্টিক লাগছে, তাই না রে কলি? নাকি কাজ করতে করতে স্বপ্ন দেখছিস? মনে হচ্ছে তোর উপর থেকে একটু বেশি ধকল যাচ্ছে। সারাদিন এত খাটাখাটনি করলে একটু কষ্ট হয় জানি, তবে তোর দোষ হবে না, অভ্যেস আছে, তাই না? আর তাছাড়াও গরিবদের কষ্ট সহ্য করার ক্ষমতা একটু বেশি হয়। এরপরে কলি মাথা নিচু করে উত্তর দেয়, আরে রেশমি দিদি, আপনি রাখুন, জামা কাপড়গুলো আমি এক্ষুনি ধুয়ে দিচ্ছি। এই শুনে রেশমি আরও বলতে থাকে, কি রে, তোর মুখ এত শুকনো লাগছে কেন? কিছু খবর টবর কানে গেছে নাকি? শুনে থাকলে ভালোই হয়েছে। কিছু কিছু খবর আগে ভাগে জানা থাকলে মনে বেশি আশা জমে না। মনে রাখবি কলি, তুই এখানে কাজের মেয়ে হয়ে এসেছিস, আর কাজের মেয়েদের কাজ থাকে, মনের স্বপ্ন না, বুঝলি? আর হ্যাঁ, যাদের স্বপ্ন দেখার অধিকার নেই, তারা যদি স্বপ্ন দেখে তাহলে তার ভাঙনটা খুবই কষ্টের হয়। তাই শোন, মন খারাপ করে সময় নষ্ট করিস না। ঈশান বাবুর বাড়িতে নতুন বউ আসছে, আর নতুন বউ আসলে চাকরানীদের আরও কাজের দায়িত্ব বেড়ে যায়, তা জানিস তো? তাই নে, তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ কর এখন। এই কথা বলে রেশমি সেখান থেকে চলে যায়। কলি আপন মনে কাপড় ধুতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, আর না, কোনো অপমান আমাকে ভাঙতে পারবে না। এই কষ্ট, এই লজ্জা সব আমি বুকের ভেতরে পাথরের মতো চেপে রাখবো। দিদির জন্য, নিজের জন্য আমি শক্ত হব। যতই ব্যথা দিক আমি ভাঙবো না আর। এইদিকে রেশমির বিয়ের কথা শুনে রেশমির বাবা মা এসেছেন নানান ধরনের গহনার সম্ভার নিয়ে। মা বাবা, তোমরা তোমরা এসেছো, আমার যে কত খুশি লাগছে। এই মনটা অবশেষে বিয়েটা হচ্ছে, আমার তো খুব আনন্দ। আর এ কি করেছ? এত গহনা, আর এগুলো তো খুব সুন্দর, কিন্তু এত গহনা আমি একলা পরে শেষই করতে পারবো না। এই সব পরে সাজলে তো আমাকে একবারে জমিদারের বৌমা নয়, বরং একবারে রাজরানী মনে হবে। এটা তুই কি বলছিস? আমি তো চাই তুই এই বাড়ির বৌমা নয়, রাজরানী হয়ে থাক। আর এইসব তো খুবই সামান্য, তোর সুখের জন্য আমরা সব কিছু করতে পারি। আরে বাপরে, এইটা কি মা? এইটা তো অনেক ভারী, কিন্তু বিয়েতে তো একটু হালকা গয়না চাই। এই গয়না পরে আমি তো সারাদিন হাঁটতে পারবো না। এই গয়নাটার যা ভার, তাতে তো ওই পুরো জমিদার বাড়িটা কিনে নেওয়া যাবে। আরে শোনো, তোমার মেয়ের কথা, এই বাড়ির বউ হতে চলেছিস তুই।
একটু ভারী গয়না না হলে মানায় নাকি? আর মনে রাখবে, এই গয়না শুধু সাজ নয় রেশমি, এই হলো আমাদের পরিচয়। যে বাড়ির তুই বউ হতে চলেছিস, সেই বাড়ির সকলেই বুঝবে তোর অবস্থানটা ঠিক কোথায়। বুঝেছিস? মা, সত্যি এত ভারী গহনা এই বাড়ির মানুষেরা তো চোখেও দেখেনি বোধহয়। ঠিক বলেছ তুমি, এই গহনা আমার গলায় দেখলে লোকজন ভয় পাবে। এরা তো অভ্যস্ত হালকা জিনিসে, হালকা কথায়, হালকা সিদ্ধান্তে। এবার ওরা বুঝবে আমার মূল্য। রেশমি মা, সবাইকেই তো বোঝাতে হবে তুমি এই বাড়ির বউ হচ্ছ কারো দয়ায় নয়, তোমার যোগ্যতায়। আর তোমার বাবারও যে কিছু কম নেই, বুঝলে? সবাই দেখবে মেয়ের বিয়েতে আমরাও কিছু কম রাখিনি। যা ভালো, যা দামি সবই এনেছি, বুঝলে গিন্নি? জমিদার বাড়ি বলে এর নাম আছে, নইলে ক্ষমতা তেমন তো কিছুই নেই। নে হাত, আমার বন্ধুত্বের সম্পর্ক আছে, তাই মেয়েকে দিচ্ছি আমি। আরে চিন্তা করো না, তোমার মেয়েই দেখবে বিয়ের পর সব বদলে দিয়েছে। ঘরের চেহারা, মানুষের কথাবার্তা, সব। কারণ নতুন বউ এলে ভাগ্য তো বদলায়। মা, বাবা, তোমরা চিন্তা করো না। আমি এই বাড়িতে ঢুকেছি কারো ছায়া হই নয়, বরং নিজের ছায়া ফেলতে। তাই যাদের পছন্দ হবে না, সরে যাবে তারা। এইভাবে রেশমি তার বাবা মায়ের সাথে কথা বলতে থাকে। ঠিক তখনই ঈশানের মা এসে পড়ে সেখানে। আচ্ছা, আপনারা এসেছেন তাহলে, আপনাদের স্বাগতম। তা বেশ আনন্দের আয়োজন চলছে দেখছি। হে, মেয়ের বিয়েটা তো আর ছোট ব্যাপার নয়, তাই না? আর দেখুন, এই বাড়িটাও এই উপলক্ষে একটু জমজমাট লাগছে, তাই না? তা ঠিক। এই গহনাগুলো আপনারাই নিয়ে এসেছেন বুঝি? তা বেশ, গয়নাগুলো ভারী সুন্দর। সুন্দর তো হবে। আসলে আমরা কোনো আপোষ করি না, না গয়নায় আর না সম্পর্কে। আচ্ছা, আপোষ আর সম্মান এক জিনিস নয়। আপোষ করতে হয় বাধ্য হয়ে, আর সম্মান আসে ব্যবহারে। আর আমরা কোনো সম্পর্ককে ওজন দিয়েও মাপি না, বিশ্বাস দিয়ে আগলে রাখি। বিশ্বাস? তা বেশ ভালো কথা, কিন্তু ক্ষমতা না থাকলে কোনো বিশ্বাস টেকে না, বুঝলেন? ক্ষমতা? সেটা কখনো কাউকে দেখাতে হয় না। যার ভেতরে আছে সে চুপ থাকলেও বোঝা যায়। আর এই বাড়ির দেওয়ালগুলো উঁচু না হলেও এর গভীরতা কিন্তু অনেক বেশি। গভীরতা থাকলেই তো আর বড় হওয়া যায় না, তাই না? তবে চিন্তা করবেন না, আমাদের মেয়ে যেখানে যাবে সেখানে বদল হবে। বদল? তা তো বেশ ভালো কথা। বদল সব বাড়িতেই আসে, অনেক রকমভাবে আসে, কিন্তু যে বদল ভালোবাসা থেকে আসে সেটাই কেবল টিকে থাকে, বুঝলেন? আপনারা বিশ্রাম করুন, আমি আসি। এই কথা বলে গিন্নিমা সেখান থেকে চলে যায়। আর রেশমি আয়নার দিকে তাকিয়ে হিংসায় জ্বলে ওঠে। এদের ভদ্রতা, সংযম, ধৈর্য, এই সব কথা শুনলেই গা গুলিয়ে ওঠে। এখন ওরা আমাকে বুঝতেই পারেনি। এই বাড়ি আমাকে শেখাবে? আমি এসেছি নিয়ম মানতে নয়, নিয়ম বানাতে। সব আছে আমার, নাম, টাকা, ক্ষমতা। তবুও ওই মেয়ে কলি আর গিন্নিমার শান্ত চোখগুলোই যেন আমার সবচেয়ে বড় অপমান। এদিকে কলি সারা বাড়ি ঘুরে কাজ করে চলেছে। সবাই উপস্থিত, কেবল ঈশানবাবুকে সে দেখতে পায়নি এখনও। না সিঁড়িতে, না উঠোনে, না বারান্দায়। কলির বুকটা কেঁপে ওঠে। আজ এত ভিড়, এত লোকজন সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, এত বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে, তবুও উনি নেই কেন? যার বিয়ে তারও তো অনেক ব্যস্ত থাকার কথা। এই কথা ভাবতে ভাবতে কলি আবারও নিজের কাজে মন দেয়। এইদিকে সারা বাড়ি জুড়ে যখন বিয়ের প্রস্তুতি চলছে, ঈশান ঘরে কুসুমের ছবি নিয়ে একা একা ভেবেই চলেছে। সারা বাড়িতে বিয়ে নিয়ে তোড়জোড় চলছে, অথচ আমার মনে কি চলছে তা কেবল আমি জানি কুসুম। এই বুকটা আজ বড় ভারী লাগছে। তুমি জানো না কুসুম, এই বিয়ে আমার জন্য কি মনে রাখে। আমি তোমাকে আমার মনের কথা না বলে থাকতে পারিনি, অথচ আজ আমাকে অন্যের হাত ধরে জীবন শুরু করতে হবে। এই যে কতটা কষ্টের কুসুম। আজ খুব তোমাকে দেখতে মন চাইছে। একটি বারের জন্য কুসুম, আমি কি পারি না তোমার সাথে দেখা করতে? শুধু একবার, শেষবারের জন্য।
একটি বার তোমাকে দেখতে চাই কুসুম, বলতে চাই তোমাকে অনেক কিছু। এইদিকে কলি ধীরে ধীরে করিডোরের শেষ প্রান্তে এগিয়ে আসতে থাকে। হঠাৎ ঈশানের ঘরের সামনে এসে সে থমকে যায়। এক চাপা কণ্ঠ সে শুনতে পায়, অনেক চেনা। ঈশানের মতোই এক কণ্ঠস্বর শুনতে পেয়ে সে থমকে দাঁড়ায় এবং শুনতে থাকে তার সমস্ত কথাগুলি। আজ না হলে আর হয়তো কোনো দিনই হবে না। তোমার সঙ্গে দেখা করতে মন টানছে খুব। এই কথা শুনে কলি একটু আড়াল থেকে দেখতে থাকে এবং তার শ্বাস যেন আটকে যায়। সে বুঝতে পারে না ঈশানবাবু কার সাথে এমন কথা বলছে। সে মন দিয়ে সমস্ত কথা আড়াল থেকে শুনতে থাকে। আমার মনে হচ্ছে আমি তোমার সঙ্গে অনেক বড় অন্যায় করে ফেলছি, কিন্তু আমি বাধ্য। বাকি জীবনটা আমাকে অন্যের সঙ্গে কাটাতে হবে জানি, কিন্তু তবুও একবার তোমার সঙ্গে দেখা করতে চাই। আরে এ কি শুনছি আমি? এ তো ঈশানবাবুর গলার আওয়াজ। তবে কাকে বলছে এই কথা? কার সাথে কথা বলছে উনি? আমি আসছি, যদি পারো অপেক্ষা করো আমার জন্য। আজ এই রাতেই হয়তো তোমার সাথে আমার শেষ দেখা। অপেক্ষা করো, আসছি আমি। কি বলছে উনি? কার সাথে দেখা করতে যাবেন? তাহলে কি যা শুনছি সব সত্যি? না, ঈশানবাবু এমন হতে পারে না। যদি সত্যি উনি কারোর সাথে দেখা করতে চায়, তাহলে আমাকেও জানতে হবে কে এসে। আমি জানি এটা ঠিক হবে না, তবুও আজ আমার মন কোনো বাধা বারণ মানবে না। শুনবো না আমি কোনো কথা। আমার ভেতরে যে কৌতূহল জন্ম নিয়েছে, আমি কিছুতেই আর আটকে রাখতে পারবো না তাকে। সাথে যা হয় হবে। আমি আজ জেনেই ছাড়বো ঈশানবাবু কার জন্য কাঁদছে, কাকে তিনি এত ভালোবাসে। কলি জানে না ঈশানের এই কথাগুলো কার জন্য, কিসের জন্য, তবুও সে বুঝে যায় এই বাড়িতে কিছু একটা হতে চলেছে যা থামানো সহজ নয়, যেটা ঈশানবাবুকে অনেক কষ্ট দিচ্ছে।